লিপি বেগম আরাফের প্লেটে ভাত দিচ্ছিলেন। সাগরের কথা শুনে হাতটা থেমে যায়। নাহিদ ভুঁইয়ার চোখ মুখ চকচক করে উঠল। বিয়েটার প্রমাণ নেই তাদের কাছে, আইনত ওরা স্বামী স্ত্রী, এটার প্রমাণ দরকার। পরক্ষণই আবার ভাবলেন সত্যি ডিভোর্স দিয়ে দেবে নাকি। বুকটা মোচড় দিয়ে উঠল নাহিদ ভুঁইয়ার। সিজান ভুঁইয়া যেন ছোট ভাইয়ের অবস্থা বুঝতে পারল। সিজান ভুঁইয়া গম্ভীর এবং রাগী স্বরে বললেন, তোমাকে না বারণ করেছিলাম এখন এসব কথা না বলতে? আগে মেয়েটার এক্সাম শেষ হোক, আর তুমিও কিভাবে দেশ ছাড়ো সেটাও আমি দেখব। সাগর ভাবলেশীনভাবে তাকালো নিজের বাবার দিকে। গা ছাড়া ভাব নিয়ে বলল, উত্তেজিত হচ্ছ কেন আব্বু? আমি তো আর ডিভোর্সের কথা তুলিনি। তুমি তো আমাকে ডিভোর্সের কথা তুলতে বারণ করেছিলে, রেজিস্ট্রির কথা তো বারণ করনি। সামিনাপুর রুম থেকে বের হয়ে নিজের রুমে যাচ্ছিলাম। সাগর ভাইয়ের রুমের দরজা খোলা দেখে খুব ইচ্ছে করলো রুমে যেতে। যেই ভাবা সেই কাজ, দরজাটা একটু ফাঁকা করে নিজের মাথাটা আগে ভেতরে নিলাম। পুরো রুম জুড়ে চোখ বুলিয়ে দেখলাম কেউ নেই রুমে। কি সুন্দর পরিপাটি রুম। সাগর ভাই লন্ডন থাকতে আমি রেগুলার রুমটা পরিষ্কার করতাম। সাগর ভাই আসার দিন সকালেও আমি পরিষ্কার করে গিয়েছিলাম। এখন আর খাটাস লোকটার জন্য রুমটায় আসতে পারি না আমি। আস্তে করে রুমে ঢুকে গেলাম, দরজাটাও হালকা ভিড়িয়ে দিলাম। রুমে ঢুকতেই অনুভব করতে পারলাম পুরুষালী শরীরের এবং পারফিউমের গন্ধ, তীব্র গন্ধ। বেডসাইড টেবিলের উপরে সাগর ভাইয়ের ফোন পড়ে থাকতে দেখে হাতে নিলাম আমি। পাওয়ার বাটন অন করতেই দেখলাম সি গ্রিন কালারের একটা শার্ট আর নেভি ব্লু কালারের প্যান্ট পরিহিত একটা হাফ ছবি। হাতা কনুই পর্যন্ত গোটানো, চোখে সানগ্লাস, দুই হাত পকেটে তাকিয়ে আছে অন্যদিকে। ঠোঁটে মুচকি হাসি, লম্বাটে মুখের অবয়ব, চোখের উপরে কালো মোটা ভ্রু, উচ্চতায় 6 ফুট, রেগুলার জিম করে বানিয়েছে এমন বডি। উফ, মানুষটাকে দেখলেই আমি ঘোরে চলে যাই। আমাকে মুগ্ধ করার আর কোনো ওয়ে বাকি রাখেনি সে। উষা নিজের এক গালে হাত দিয়ে বলতে লাগলো, ইস ভাই, নিজের সর্বনাশ দেখতে এই রুমে এসেছিলাম। এত হট কেন আপনি? দেখলেই কেমন নেশা লেগে যায়, চোখ দুটো নির্লজ্জ হয়ে যায় আমার। হঠাৎ করেই ওয়াশরুমে পানির শব্দ পেলাম। হ্যাঁ, সাগর ভাই ওয়াশরুমে! কোনো মতে মোবাইলটা বিছানায় রেখে দিলাম এক দৌড়। এই ব্যক্তির সামনে পড়লে রক্ষে নেই আমার। সকালে উঠে নামাজ শেষ করে পড়তে বসবো। আজকে এক্সাম আছে, পড়তে হবে। আজকেই প্রিটেস্ট শেষ। পড়ার টেবিলের দিকে আগাতেই দেখতে পেলাম 3টা প্যাকেট। একটা প্যাকেট দেখে চিনতে আমার ভুল হয়নি কে দিয়েছে। একটা চিরকুটও আছে সাথে। হাত বাড়িয়ে প্যাকেটের ওপর থেকে চিরকুটটা হাতে নিলাম। তোর সাথে আমার যোগাযোগ ছিল না, আর পরিবারের সামনে তোকে এসব দিতেও আমার কেমন অস্বস্তি লাগছিল, তাই দেইনি। এগুলো তোর জন্য। উষার বুকের ধুকপোকানি বেড়ে গেল। কেমন হাঁসফাঁস লাগছে তার। চিরকুটটা হাতে নিয়েই আগে পানি খাওয়ার জন্য ওয়াটার পটটা হাতে নেয়। গলা শুকিয়ে চৌচির হয়ে আছে। উষা আস্তে করে ব্যাগগুলো হাতে নিয়ে খুলে ফেলল। একটাতে কয়েকটা চকলেট, ঘড়ি, লিপস্টিক, অন্যান্য, এবং একটাতে বোরখা শাড়ি, আরেকটাতে ল্যাভেন্ডার কালারের গাউন। সোনালি পাড়ের খয়েরি শাড়িটা উষার খুব পছন্দ হলো। গাউনটা না খুলে যতটুকু দেখতে পেল তাতেই বুঝলো গাউনটাও মারাত্মক সুন্দর, বোরখাটাও খুব সুন্দর। উষার চোখ ঝাপসা। ভালোবাসার মানুষটি স্বামী হওয়ার পর তার থেকে পাওয়া প্রথম উপহার। ঝটপট কয়েকটা ছবি তুলে নিল সব জিনিসের, তারপর আবারও ব্যাগে রেখে দিল। গোলাপি রঙের একটা কাগজ নিয়ে তাতে নীল কলম দিয়ে লিখলো কিছু একটা। আজকে তো তোমার এক্সাম শেষ? জি আব্বু, আজকেই শেষ। তুমি এখন কোথায় যাচ্ছ? নাহিদ ভুঁইয়া মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমি যাচ্ছি গাজীপুরে, আর তোমার বড় আব্বু যাবে সিলেটে। ব্যবসার কাজে যাবে, তাই তো? তোমার এক্সাম শেষ হোক, তোমার ইচ্ছা পূরণ করবো ইনশাল্লাহ। পুরো বাংলাদেশ ঘুরিয়ে দেখাবো। যদি চাও দেশের বাইরেও যেতে পারবে। মুহূর্তেই উষার চোখ মুখ খুশিতে চকচক করে উঠল। বাবাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, আমার খুব শখ, আমি তোমার সাথে পুরো বাংলাদেশটা ঘুরে দেখব। শোনো, আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি, আর তোমার বড় আব্বু একটা নিয়ে যাচ্ছে। বাড়িতে আছে একটা। সাগর অফিসে যাওয়ার পথে তোমাকে ড্রপ করে দিয়ে যাবে। ভাইজান বলে যাবে সাগরকে। রাফিদরা সবাই তাদের বাইক দিয়েই যাবে। আর হ্যাঁ, সাগরের সাথে বেয়াদপি করবে না। উষা ভেঙচি কেটে বলল, হয়েছে হয়েছে, ওনার কথা বলা বন্ধ করো। নাহিদ ভুঁইয়া মেয়ের হাতে কিছু টাকা গুঁজে দিলেন। ঠিক আছে, আমার অবর্তমানে কিছু লাগলে কিনে দিবে, আর না হলে আমাকে বলো, আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এমনিতেই তোমার অ্যাকাউন্টে মাসের প্রথমেই আমি এবং ভাইজান টাকা পাঠিয়েছি। তোমার চাচ্চুও দিয়েছে, লাগলে কিনে নেবে, কিন্তু ভাইদের কাছে চাইবে না বলে দিলাম। আরাব তো আর 1.5 বছর গেল, তারপর ব্যবসায় জয়েন করতে পারবে। ও তো বেকারই এখন।
উষা টাকা গুনে দেখলো, তারপর বলল, আর 2000 দাও, আজকে ট্রিট দিব প্রিয়তাদের, আমাদের এক্সাম শেষ না। নাহিদ ভাইয়া বিনা বাক্যে দিয়ে দিলেন। উষা কলেজের সামনে আসতেই নেমে পড়ল, বাবাকে বিদায় জানিয়ে কলেজের গেটের দিকে অগ্রসর হলো। বিকেল 5টা, সাগর সবেমাত্র রুমে ঢুকলো। আজকে গালিব আর নেহালকে সাথে নিয়ে পুরনো বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। সেই সকালে বেরিয়েছে, আশেপাশে ঘুরেছে অনেক, জ্যাম না থাকায় সময়ও কমই লেগেছে। হাত ঘড়ি, ওয়ালেট, সানগ্লাস, মোবাইল সব রাখলো বেড সাইড টেবিলের ওপরে। পরনের হালকা নীল রঙা শার্টটা খুলে রাখলো হ্যাঙ্গারে। ওয়াশরুম থেকে বের হলো ফ্রেশ হয়ে, ব্যালকনিতে তোয়ালে রেখে রুমে প্রবেশ করতেই চোখ যায় টেবিলের উপরে। উষাকে দেওয়া উপহারের ব্যাগগুলো রাখা আছে। সাগর ভ্রু কুচকে তাকালো ব্যাগগুলোর দিকে। সে তো রাতেই এসব উষার রুমে দিয়ে এসেছিল, তাহলে এখানে কিভাবে আসতো? হঠাৎই হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল সাগর। চোয়াল শক্ত হয়ে গেছে, কপালের শিরাগুলো ভেসে উঠেছে। রাগে দাঁতে দাঁত চেপে বের বের করলো, আগে তো মৌমাছির মতো সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর করতো, আর এখন আমাকে ভাব দেখাচ্ছে। কি ভেবেছে আমি ওর হাতে পায়ে ধরবো? আমাকে ইগনোর করলে আমি ওর প্রতি দুর্বল হয়ে যাব? নেভার, নেভার মিসেস সাগর। এই সাগরের ভদ্রবেশটা তুমি দেখেছো সুইট বি, আমাকে খাপানোর ফল মোটেও ভালো হবে না। ব্যাগের উপরে চিরকুট দেখে ভ্রু কুচকালো সাগর। বাঁকা হেসে বলল, গেম খেলছো আমার সাথে? চিরকুটটা হাতে নিয়ে নিল। উপহারগুলোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটা জিনিস অনেক সুন্দর আর স্ট্যান্ডার্ড ছিল, আমার পছন্দও হয়েছে। কিন্তু আমি চকলেট খাই না, আর আমার বোরকা শাড়িও অনেক আছে। বিয়ের পর থেকে আমার স্বামী আমার খোঁজ না নিলেও আমার পরিবার আমাকে ফেলে দেয়নি। যেদিন ভালোবেসে কাছে টেনে নেবেন, সেদিনই আপনার দেওয়া জিনিস আমি গ্রহণ করব। সাগর মুষ্টিবদ্ধ করে রাখা হাতটা দিয়ে দেয়ালে খুব জোরে পাঞ্চ করলো। এসব নাটক আমার একদম পছন্দ না, আর না আমি কোনোদিনও তোকে ভালোবেসে কাছে টেনে নেব। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাক। খুব সাহস হয়েছে, আজকে তোর কলিজাটাই মেপে দেখবো আমি। ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে সকলে। ছোটবেলা কে কি করেছে, কে কেমন দুষ্ট ছিল, এসব নিয়েই কথা বলছে সবাই। সাদাফের প্যান প্যানানি আর সহ্য করতে না পেরে আরাফ বলল, জানিস ছোট সময় সাদা কি করেছে? সবাই উৎসুক নয়নে তাকালো আরাফের দিকে। নেহাল আর সাগর বেশ বুঝতে পেরেছে কোন কথাটা বলবে। আরিশা অবশ্য জানে না, কিন্তু সাদাফ জানে, আর এই জন্যই এই কথাটা আরিশার সামনে বলতে দেয় না। ডাইনিটা তার অন্তর জ্বালিয়ে খাবে না হলে। আরাফ এই জিনিসটার ফায়দা নেয়। এটা নিয়ে কতবার যে ব্ল্যাকমেল করেছে সাদাফকে। সাদাফ হুমড়ি খেয়ে পড়লো ভাইয়ের ওপরে। কানে কানে ফিসফিস করে বলল, বিশ্বাস কর ভাই, তানার সাথে তোর অল সেটিং আমি করিয়ে দেব। তুই শুধু এই ডাইনির সামনে সব বলিস না প্লিজ। আরিশা গুঁতা দিল সাদাফকে। স্যার ভাইকে, ভাইয়া তুমি বলো কি করেছো? সাদাফের মুখটা কাদো কাদো হয়ে গেল। নিচে বসে ভাইয়ের দুপা জড়িয়ে ধরল বিনয়ের সহিত বলল, প্লিজ ভাই প্লিজ বলো না, তুমি যা বলবে আমি তাই করবো, প্লিজ ভাইয়া। সাগর আরাফকে চোখে ইশারা করলো যেন কিছু না বলে। আরিশা এমনিতেই সাদাফের জীবন তামা তামা বানিয়ে দেয়, আবার যদি এটা জানতে পারে ছেলেটার জীবন অকালে শেষ। আরিশা বুঝতো কিছু একটা তো হয়েছে, যে যা এরা কেউ বলতে চাইছে না। আর সিরিয়াস না হলে তো সাদাফ এভাবে পায়ে ধরতো না। সাদাফের পিঠে ধুম করে একটা কিল দিয়ে বলল, তুই সর সাদাফ, আমি শুনবো তুই কি করেছিস। আরাফ হাসতে হাসতে বলল, জানিস আশির্বা, ছোট সময় সাদাব তোর। আর কিছু বলার আগেই সাদাফ আরাফের মুখ চেপে ধরল। প্লিজ ভাই প্লিজ, তুই আমার মায়ের পেটের ভাই, তুই আমার সাথে এই বেইমানি করতে পারিস না, দোহাই লাগে ভাই চুপ কর প্লিজ। আরিশার মনে এবার আরও সন্দেহ জাগলো, কি এমন করেছে যে সাদাফ এমন করছে। আরিশা উঠে এসে সাদাফকে সুরসুরি দিতে লাগলো। সাদাফের হাত আলগা হতেই আরাফ বলল, আমরা সকলে মিলে নানুর বাড়িতে গিয়েছিলাম, তখন তোর আর সাদাবের বয়স 4 বছর। সাদাফ আবারও আরাফের মুখ চেপে ধরল। এদিকে নেহাল আর সাগরের হাসতে হাসতে প্যাট ব্যথা হয়ে গেছে। ওদের হামধুম শুনে লিপি বেগম আর মারিয়া জামান বের হলো কিচেন থেকে। কি রে আরাফ, ছেলেটার সাথে এমন করছিস কেন? দেখো না বড় আম্মু, আরব ভাইয়া আমার ইজ্জত নিয়ে টানাটানি লাগিয়ে দিয়েছে। আরিসার সামনে এসব কি বলছে, ওকে প্লিজ চুপ করতে বলো, প্লিজ প্লিজ বড় আম্মু। মারিয়া জামান গিয়ে আস্তে করে আরাফের পিঠে চড় লাগালেন। কি রে, কি হয়েছে, কি বলতে চাইছিস? পাশ থেকে আরিশা বলে,
দেখো না মামিমা, ছোটবেলায় নাকি সাদাপ আমার কি করেছে, এতটুকু বলার পর থেকেই আর কিছু বলতে দিচ্ছে না ওই ভাইয়াকে। এবার লিপি বেগম এবং মারিয়া জামানও উৎসুক হলেন ছোটবেলার কাহিনী শুনতে, কার না ভালো লাগে। নিজেই গিয়ে ছেলেকে আরাফের থেকে দূরে সরিয়ে আনলেন, নেহালকে সাথে নিয়ে জোরে চেপে ধরল সাদাফকে। তারপর বড় ছেলের উদ্দেশ্যে বললেন, এবার বল কি করেছে ও, আমরাও শুনতে চাই, বল বল। আরাফ এবার খুশি হলো, সাদাফের দিকে তাকিয়ে বলল, তুই যে দিন দিন রসতলে যাচ্ছিস, আমার পিছনে লেগে থাকিস, এবার তোর প্রেস্টিজ হাওয়া। আম্মু, আমরা একবার গ্রামে নানুর বাড়িতে গিয়েছিলাম না? হ্যাঁ, একবার না কয়েকবার গিয়েছিল। পরে? আরে সবাই মিলে গিয়েছিলাম, তখন ওদের বয়স 4 বছর। তো একদিন এতটুকু বলে তাকালো সাদাফের দিকে, যে রীতিমতো যুদ্ধ করছে নেহাল আর মায়ের সাথে। মারিয়া যেমন মুখ চেপে রেখেছেন, সাদাফ শুধু শব্দ করছে, আরাফ দাঁত কেলিয়ে হাসত। তারপরে সেখানে আশরিফা খেলতে খেলতে আম গাছের নিচে হাগু করে দেয়। বলেই হাসলো এক দফা সকলে। আরিশা মুখ বাঁকালো, এটা প্রাকৃতিক জিনিস, এটা সবাই করে। লিপি বেগম এবার তাড়া দিয়ে বললেন, পরে কি হয়েছে? বড় আম্মু, সেখানে ছিলাম আমি, সাগর ভাইয়া, নেহাল ভাইয়া, আলিফ ভাইয়া আর উসামা। হলুদ হলুদ দেখে সাদাপ কোল থেকে দৌড়ে এসে খাপলা দিয়ে হাতে নিয়ে মুখে দিয়ে দেয়। আমরা ধরতে ধরতে ও এই কাজ করে ফেলে। পরে উষার মা ওকে পরিষ্কার করিয়ে দেয়। এবার সবাই উচ্চ স্বরে হেসে উঠল, সাদাফের চোখে পানি। এই বজ্জাত মেয়েটা এবার আমার কলিজা চিবিয়ে খাবে। আরিশা হাসতে হাসতে বলল, দেখলি সাধু, স্কুলে স্যাররা সবসময় তোকে বলতো আমার পা ধুয়ে পানি আর পটি খেতে। স্যার তো আর জানে না তুই যে ছোট থেকে এসব খাস। সাদাফ রাগে কিরমির করতে করতে আগালো আরাফের দিকে। বাকিরা সবাই এখনো হাসছে। উষা সবেমাত্র ড্রয়িং রুমে পা রাখলো, এত জোরে জোরে হাসার কারণ সে বুঝতে পারল না। সবার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করছে সে। কি হয়েছে, তোমরা এভাবে হাসছো কেন? আরে উশি, তোকে বলছিলাম না ওই কথাটা, ওই যে। উষা আরাফের কথায় ভ্রু কুচকালো। কিসের কথা বলছো ভাইজান, কোনটা? আরাফ হাসলো। আরে ওই যে আশরিফার। থাম শয়তান, তোকে আমি ছেড়ে দিব। তুই কি ভাবছিস আমি জানি না তোর যে কি হয়েছে? এবার সবাই আরাফের দিকে তাকালো। নেহার সাদাফের দিকে তাকিয়ে বলল, আরাফ আবার কি করেছে? আরাফও অবাক হলো। আমি আবার কবে কি করলাম? সাদাফ কিছু বলার আগেই সাগর তার রাশভারী কণ্ঠে বলে, অনেক হয়েছে, এবার যে যার কাজে যাও। সামান্য বিষয় নিয়ে মানুষ এমন করে না। মারিয়া যেমন উষার দিকে এগিয়ে গেলেন, গালে হাত রেখে বললেন, ক্লান্ত লাগছে, শরবত বানিয়ে দিই? না না, সমস্যা নেই, এমনিতেই যে ঠান্ডা পড়েছে। বলেই আর চোখে তাকালো পাশে দাঁড়ানো সুদর্শন পুরুষটার দিকে, যে তারই দিকে তাকিয়েছিল অগ্নি দৃষ্টিতে। উষা ভাবল, তাকাবে না কেন, তার দেয়া জিনিস যে রিজেক্ট করেছি। লিপি বেগম বললেন, উষা ফ্রেশ হয়ে নে, আবার পড়তে বসতে হবে। লিপি বেগমের কথার মধ্য দিয়েই কলিং বেল বেজে উঠল। সাদাফ উঠে গেল দরজা খুলতে। আহ ব্রো, তোমরা যে কি কপাল! সামনের বার যদি আমাকে না নিয়ে যাও তাহলে মজা বুঝবে। আমি যাব অ্যাডভেঞ্চারে। ব্রো, তোমার ট্যুর কেমন ছিল? হ্যাঁ, নিয়ে যাব, ভাবিস না। অস্থির ব্রো, এত সুন্দর জায়গা, কি বলবো। আরাফও এবার জিজ্ঞাসা করলো, কি ব্যাপার প্রেমিক পুরুষ, কেমন কাটলো ছুটি? আলহামদুলিল্লাহ ভালো রে। উষা কইরে আরাফ? বলে সামনে তাকাতেই দেখতে পেল লিপি বেগম, মারিয়া জামান এবং উষাকে। আসসালামু আলাইকুম কাকিমা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? ঘোরাঘুরি কেমন হলো? ছেলেটি মুচকি হাসি দিল। উষার রাগী মুখাবয়বের দিকে একবার তাকিয়ে উত্তর করল, আলহামদুলিল্লাহ কাকিমা, অনেক ভালো। তারপর উষার দিকে তাকিয়ে বলল, কিরে উষি, মুখ এমন প্যাঁচার মতো বানিয়ে রেখেছিস কেন? উষা প্রতি উত্তর করল না। ভেঙচি কাটলো তা দেখে সবাই হেসে ফেলল। সাগর ভ্রুকুচকে এতক্ষণ ওদেরকেই দেখছিল। শ্যামবর্ণের ছেলেটিকে দেখে অবাক হলো, এই ছেলে আবার কে? আর সাদাফি বা ওকে এভাবে জড়িয়ে রেখেছে কেন?
তারপরে আবার এসে উষার কথা জিজ্ঞাসা করছে। সাগর গম্ভীর মুখে তাকিয়ে আছে ওদের দিকে। ছেলেটি কথা বলতে বলতে উষার সামনে এসে দাঁড়ালো। তুমি চলে এসেছো? আমি তো মাত্র কোচিং থেকেই ফিরলাম। হ্যাঁ, আজকে আগেই আসলাম। বলেই পকেটে হাত দিল। তারপর পকেট থেকে 2টা কিটক্যাট আর ক্যাডবেরি বের করলো। নে তোর চকলেট, তাও মুখ এরকম করে রাখিস না। উষা দাঁত কেলিয়ে হাসল। রাগ বাড়িয়ে চকলেট নিল। পাশে থেকে লিপি বেগম বললেন, তোকে না করেছি এসব আনতে, কেন টাকা খরচ করতে যাস? সাগর অবাক হলো। আমার দেওয়া চকলেট তো নেয়নি। সে নাকি চকলেট খায় না, তাহলে এখন এই ছেলেটার দেওয়া চকলেট কেন নিচ্ছে? মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল। হাতটা মুষ্টিবদ্ধ করে ফেললো। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। মনে হচ্ছে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। একে তো এমনিতেই রেগেছিল, এখন আবার এই ছেলে সেটা ঘি ঢালার মতো কাজ করেছে। পাশে বসে থাকা নেহাল বুঝি ভাইয়ের মনোভাব বুঝল। একবার সাগরের দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসল। তারপর ছেলেটি আবারও একটা বক্স লিপি বেগমের দিকে এগিয়ে দিয়ে বললেন, কাকিমা, গাজরের হালুয়া তোমাদের জন্য, তোমাদের বৌমা পাঠিয়েছে। মারিয়া জামান হাতে নিতে নিতে বললেন, এসবের কি দরকার ছিল? উষার পছন্দ শুধু ওর জন্যই নিয়ে আসতি। আরেকটা বক্স উষার দিকে এগিয়ে দিয়ে বলল, নে, তোর ভাবি আমাকেও খেতে দেয়নি, তুই আগে রিভিউ করলেই আমাকে খেতে দেবে। সাদাফ বলল, একদম ঠিক আছে, ছেলে মানুষের এত খেতে হয় না। আরব সাদাফের মাথায় গাঁটটা মেরে বলল, হ্যাঁ, তুই তো কম খাস, খাদ্য কোথাকার। 24 ঘন্টা খাওয়ার উপর থেকে এমন একটা শরীর বানিয়েছিস। এবার ছেলেটি উষার কপালে টোকা দিয়ে বলল, চল রুমে চল। সাগরের কপালের ভাঁজ গাঢ় হলো। রুমে যাবে মানে কি? এমন একটা প্রাপ্তবয়স্ক ছেলের সাথে একা কেন রুমে যাবে? হ্যাঁ, ওদের আচরণে বুঝলাম যে নিশ্চয়ই চেনা পরিচিত, কিন্তু তাই বলে একা এই ছেলের সাথে রুমে? সাথে তার পরিবারের এই অধপতন দেখে তার রাগটা আরো বেড়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে গেল। উষা আপনার সাথে রুমে যাবে কেন? আকস্মিক প্রশ্নে ছেলেটা পাশ ফিরে তাকায়। সাগরকে দেখে মুখের হাসি চওড়া হয়। আরে সাগর ভাইয়া, তুমি কবে এলে? কই, আমি তো জানি না। সাগর বিরক্ত হলো, সেই সাথে রাগটাও বেড়ে গেল। আমি আসবো এটা কি তাকে জানিয়ে আসতে হবে? লিপি বেগম বললেন, হ্যাঁ, আজ নেই, 4 দিন হলো। ছেলেটা সাগরের দিকে এগিয়ে গেল। কথা নেই বার্তা নেই, সাগরকে জড়িয়ে ধরল। উষা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করল সাগরকে। সাগরের রাগ সে বুঝতে পারল। সে জানে তার কপালে শনি আছে, এমনিতেই রিজেক্ট করেছে, এখন আবার ওর সামনেই বাহিরের একটা ছেলের থেকে চকলেট নিয়েছে, তাও আবার সিংহের সামনেই। নেহাল বলল, সাগর, তুই ওকে চিনতে পারিসনি? সাগর তাকালো ছেলেটার দিকে। কণ্ঠে আরও গাম্ভীর্য ভাব ফুটিয়ে বলল, না, কেউ চিনতে পারিনি আমি। ওকে কি আমার চেনার কথা? উষা আর চোখে তাকালো একবার। মনে মনে রাগ হলো, সামনাসামনি কেউ এভাবে বলে। নেহার শুকনো কাশি দিল। সে খুব বুঝতে পেরেছে সাগরের অবস্থাটা। আরে বেটা, এটা রাজীব চাচার ছেলে রাহাত, অনেক ভালো স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির, আর উষার টিচার। আর রাহাত বিবাহিত। সাগর তাকালো ছেলেটার দিকে, অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, রাহাত, তুই এত বড় হয়ে গেলি? তোকে তো আমি চিনতেই পারিনি। রাহাত ভাইয়া, আমি রুমে যাচ্ছি, তুমি এসো কেমন? আচ্ছা যা তুই, আমি আসছি। তারপর আবারও বলল, তুমি কি প্ল্যান করে এসেছো নাকি হুট করেই? সাগর অপ্রস্তুত হলো। সে কারোর সামনে এসব বলতে চায় না। কথা ঘোরানোর জন্য বলল, ওই আর কি। তা তোর দিনকাল কেমন চলে? আবার বিয়েও করে ফেলেছিস? রাহাত লজ্জা পেল। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আরও টুকটাক কথা বলে চলে গেল উষাকে পড়াতে। ভাইজান, আপনার কি মনে হয় সাগর উষাকে নিয়ে যাবে? 100 বার নেবে, 1000 বার নেবে, আমি নিয়েই ছাড়বো। দেখেন ভাইজান, জোর করে করানো একটা আর নিজ ইচ্ছা থেকে করাই একটা, তফাৎ আছে কিন্তু অনেক। যাই হোক, এখন এভাবে ঢাকার বাইরে যাওয়ার কি কোনো কারণ আছে? এসব করেছে যেন ওরা দুজন একসাথে থাকতে পারে। যে কয়দিন একসাথে ঘোরাঘুরি করবে ততই লাভ। যা ভালো বুঝেন করেন। আচ্ছা রাখি তাহলে। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। মা, উষাকে আমার রুমে পাঠাও, কথা আছে ওর সাথে। লিপি বেগম বুঝলেন কি জন্য ডাকছেন উষাকে। উষা তাকে বলেছিল সব।
কাল সকালেই না হয় কথা বলিস, এখন আর রাতে আবার ডাকবো। না হলে চলো ওর রুমে। ওসামা, দরজাটা একটু খুলো তো। বলেই আরও কয়েকবার দরজায় করাঘাত করলো। উষা দরজা খোলেনি। সে খুব ভালো করে বুঝেছে সাগর আছে সাথে, কারণ উষা আজকে লিপি বেগমের সাথেই থাকবেন। তাহলে এই সময়ে তো ডাকার কথা না। কয়েকবার ডাকার পরেও দরজা খোলেনি উষা। সাগরের রাগটা এবার আর স্থির হতে পারল না। সজোরে খুশি মারল দরজায়। রুম থেকে কি আর বের হবি না? আমিও দেখবো কতক্ষণ থাকিস রুমে। উষা ভেংসি কাটলো, মুখ বাঁকিয়ে বে 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 বলে শব্দ করল। আমিও দেখবো কি করবি আমার সাগরিটার বাচ্চা। রাত 12:30। উষা রাতের খাবারটাও খায়নি। পা টিপে টিপে বের হলো। উদ্দেশ্য বড় আম্মুর রুম। এখনো রাতে একা ঘুমোতে পারে না উষা। স্বামীনের বিয়ের আগ পর্যন্ত ওর সাথেই থাকতো। তারপরে নিজের বাবার সাথে, মান্থলি অসুস্থতায় নিজের শাশুড়ি আর চাচি আম্মুর সাথে ঘুমাতো। নবম শ্রেণীতে ওঠার পর থেকে একা ঘুমানোর ট্রাই করে, কিন্তু পারে না। এমনও হয় রাতের 2টা-3টার দিকে বড় আম্মু বা চাচি আম্মার রুমে চলে যায়, আবার আরিশা এসে থাকে। উষা কোনো মতে বড় আম্মুর রুমে আসে। কিরে, তখন এত ডাকলাম দরজা খুললি না কেন? উষা বিছানায় শুয়ে পড়ে। এমনি বড় আম্মু, তোমার ছেলের যে মেজাজ দেখা যেত আমার মাথায় তুলে আছাড় দিয়েছে। জান বাঁচানো ফরজ, বুঝলে? লিপি বেগম হালকা মুচকি হাসি দিলেন। মেয়ের মাথায় হাত বোলাতে থাকেন। হ্যাঁ, তা তো বুঝলামই, কিন্তু মা, ছেলেটা শখ করে তোকে জিনিসগুলো দিল, রেখে দিলেই পারতি। সবার সামনে দিতে হয়তো লজ্জা পাচ্ছিল। উষা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বাবা, তোমার ছেলে আবার লজ্জাও পায়? লিপি বেগম হাসলেন। মেয়েকে জড়িয়ে ধরে ঘুমানোর প্রস্তুতি নিলেন। সাগর কাল রাতেই মেয়ের কাছ থেকে এক্সট্রা চাবি নিয়েছিল উষাকে জিনিসগুলো দিতে। আজকে এসেছে শিক্ষা দিতে। চাবি দিয়ে চেষ্টা করার আগেই দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করে দেখে ঘরে কেউ নেই। সাগর কপাল কুঁচকে ফেলে, ঘরে কেউ নেই কেন? ওয়াশরুমে দরজা খোলা, ব্যালকনি দরজা ভেতর থেকে লক করা। কোথায় গেল মেয়েটা? রুম থেকে বের হয়ে সাদাফের রুমের দিকে যায়। ওকে জিজ্ঞাসা করবে কোথায় আছে। এমনিতেও দেশে আসার পর থেকে সাগর সাদাফ আর উষার উপরে কঠোরভাবে নজর রাখছে। সাদাফের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। মনে মনে ভাবে, একটার উপরে বাজে এখন সাদাফকে যদি উষার কথা বলে, সেটা এই ছেলে কোনোভাবেই ভালো চোখে দেখবে না। একে তো আমার স্ত্রী, স্বামী স্ত্রী, তার উপরে এত রাতে খোঁজ করছি। নিজের মায়ের রুমের দিকে যায়। মাকে জিজ্ঞাসা করবে, আবারও মাঝপথে থেমে যায়। ঠোঁটের কোণে তার বাঁকা হাসি। বারে, রাতে লুকিয়ে আছে, সকালে কোথায় পালাবে? আমার সাথেই তো কলেজে যেতে হবে। সাগরের মজা লাগলো বেশ। সাগর নিজের রুমে ফিরে এলো, ঘুমানোর প্রস্তুতি নিল। সকালে খাবার টেবিলে বসেছে সবাই। আরাফ, সাদাফ, রাফিদ চলে গেছে ভার্সিটিতে। নাবিল ভুইয়া, সাগর, মারিয়া জামান এবং লিপি বেগমের সাথে বসেছে। উষা নিজের ঘরে আছে। বাবু, আজকে থেকে অফিসে যাচ্ছ তাহলে? সাগর খাবার খেতে খেতে চাচ্চুকে জবাব দেয়। চাচ্চু, তুমি কি আমার সাথেই যাবে? না রে, আমি অফিসে গাড়ি নিয়ে যাব, তুই উষাকে কলেজে পৌঁছে দিয়ে আসো। সাগর চাচ্চুর দিকে তাকায়, কুটিল হাসি দিয়ে বলে, হ্যাঁ, তা তো অবশ্যই। যাও তাহলে তুমি, আমি আসছি। নাবিল ভুইয়া চেয়ার নেড়ে ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর নিজের ভাতিজার উদ্দেশ্যে বলে, ফি আমানিল্লাহ, তোমার সহায় হবে ইনশাআল্লাহ। বেশ অফ লাক। সাগর মুচকি হাসি দেয়। নিজের খাওয়া শেষ করে উঠে চাচি আম্মার উদ্দেশ্যে বলে, তোমাদের মেয়ের হলো চাচি আম্মা, আমি নিচে যাচ্ছি, ওকে 5 মিনিটের মধ্যে আসতে বলো। গাড়িতে ড্রাইভিং সিটে বসে আছে সাগর। উষা এসে কোনো কথা না বলে পেছনের সিটে বসে পড়ে। সাগর কপাল কুঁচকে তা দেখে লুকিং গ্লাসের সাহায্যে উষাকে পর্যবেক্ষণ করে নেয়। সাদা ইউনিফর্ম পরা, মাথায় পেঁচানো সাদা হিজাব। এই রংটাতে যেন অনেক বেশি প্রস্ফুটিত মনে হচ্ছে উষাকে। সাগর কণ্ঠে গাম্ভীর্যতা নিয়ে বলে, কি হলো এটা? উষা পূর্ণ দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। কি হয়েছে? তুই পেছনের সিটে বসলি কেন? উষা কপালের ভ্রু জোড়া কুঞ্চিত করে বলে, তো? সাগরের রাগটা যেন আরো 2 গুণ বেড়ে যায়। রাশভারী কণ্ঠে বলে, তো মানে, তুই পেছনের সিটে বসলি কেন? তোর কি আমাকে তোর পার্সোনাল ড্রাইভার মনে হচ্ছে? উষা ভেংচি কেটে বিড়বিড় করে বলে, তা কেন মনে হবে? একদম তোমার পেয়ারের জামাই মনে হচ্ছে। ইচ্ছে করছে কোলে বসে তোমার গালে টুকুস করে একটা চুমু খেয়ে ফেলি। সাগর খুব জোরেই বলে ওঠে,
কি বিড়বিড় করছিস? মুখে বল, আমি শুনতে পাচ্ছি না। উষা আবারও ভেঙচি কাটে। বেটার কথার কি তেজ দেখেছো? এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে আমি ওনার থেকে 10 মাইল দূরে আছি। সাগর আবারও ধমকে ওঠে। আবারও কি বিড়বিড় করছিস? নিজের বিপদ নিজে ডাকবি না বলে দিলাম। আস্ত রাখবো না কিন্তু, একদম মেরে রাস্তাঘাটে ফেলে দিব, কাকপক্ষীও টের পাবে না। উষা ভরকে গেল। কি বাবা রে, কি এমন করেছি আমি? এমন ব্যবহার করে কি আছে? গোল গোল দৃষ্টিতে সাগরকে দেখে বলে, তা কেন মনে হবে? আমার পার্সোনাল ড্রাইভার মনে না হলেও গাড়ির ড্রাইভার মনে হচ্ছে। উষার মুখে এমন কথা শুনে সাগর পেছন ফিরে তাকায়। সাগরের রাগান্বিত দৃষ্টি দেখে উষা কিছুটা চুপসে যায়, জড়সড় হয়ে বসে। সাগর দাঁতে দাঁত চেপে বলে, এক থাপ্পড়ে সবকটা দাঁত ফেলে দিব বেয়াদব। চুপচাপ সামনে এসে বস, নয়তো কিন্তু এর ফল ভালো হবে না। কালকে শাস্তিটাই রয়ে গেছে, যদি নিজের ভালো চাস তাহলে সামনে এসে বস। উষা হতভম্বের মতো তাকিয়ে আছে সাগরের দিকে। একটুখানি পেছনেই তো বসেছে সে, এমন করার কি আছে? ড্রাইভিং সিটে বসে আছে আর ড্রাইভার বলা যাবে না? এটা কোনো কথা? সাগর, কি হলো, কানে বাতাস ঢুকছে না নাকি? আচ্ছা সাগর ভাই। সাগর স্বাভাবিকভাবেই পেছনে তাকায়। সাগর ভাই, আপনি এখন কোথায় বসে আছেন? সাগরের কপালের ভাঁজটা আরো গাঢ় করে। কোথায় বসে আছি মানে? কপালের নিচে চোখ নেই? দেখছিস না কোথায় বসে আছি? উষা ভরকে যায়। এ কেমন মুখের ভাষা? এসব কি বলেন উনি? বিদেশে গিয়ে এসবই শিখেছেন নাকি? সে কথার কি শ্রী! তা তো দেখতেই পাচ্ছি। আপনি বলেন না কোথায় বসে আছেন? কেন, ড্রাইভিং সিটে বসে আছি। তো সেখানে ড্রাইভিং সিটে যারা বসে তারা তো গাড়ি ড্রাইভ করতেও বসে, তাই না? সাগর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই উত্তর করে। উষা এবার একটু নড়ে চড়ে বসে। এখন যা বলবে তা শুনে সাগর ভাই সত্যিই তাকে মাথায় তুলে আছাড় দেবে। একটা শুকনো ঢোক গিলে বলে, যারা ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করে তাদেরকে কি বলে সাগর ভাই? সাগর নির্বিকার ভঙ্গিতে বলে। বাকিটুকু আর বলল না। রক্তচক্ষু নিয়ে তড়িৎ বেগে তাকায় উষার দিকে। উষা খরগোশের মতো কুটি কুটি করে হাসছে। ওর হাসি দেখে সাগরের রাগ আগুনের মধ্যে কেরোসিন ঢালার মতো কাজ করল। চড়িয়ে দাঁত ফেলে দিব বেয়াদব। উষা এবার উচ্চস্বরে হেসে ওঠে। যাক সাগর ভাই, নিজেকে আপনি ড্রাইভার বলে স্বীকার তো করেছেন। সাগর স্টিয়ারিং একটা খুশি মেরে বলে, গাড়ি থেকে নাম, এক্ষুনি নামবে। ফার্দার তোকে যেন আমার গাড়িতে না দেখি। উষার মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। এমনিতেই লেট হয়ে গেছে, এখন আবার গাড়ি থেকে নামিয়ে দিলে আরও লেট হয়ে যাবে। উষা মাথা নিচু করে বলল, আমি সামনে আসছি সাগর ভাই, তাও আমায় নামিয়ে দিবেন না। একদম না, আমার গাড়িতে তোর জায়গা নেই, নাম গাড়ি থেকে। উষার আত্মসম্মানে লাগলো, সে দ্রুত গাড়ি থেকে নেমে গেল। বেটার তেজ কত! আমাকে কি তার ফকিনি মনে হয়? এই উগান্ডা ফেরত ছাগলের সাথে কে যেতে চাচ্ছে? আমি উষা যেতে চেয়েছি নাকি? নিজেই বলে এসেছে 5 মিনিটের মধ্যে যেন নিচে নামি। যা বেটা, তোর গাড়ি দিয়ে তুই যা, আমি একাই চলে যেতে পারবো। সাগর গাড়িতে বসে বড় বড় শ্বাস নিচ্ছে। নিজেকে একটু ধাতস্থ করার চেষ্টা। সাগর লক্ষ্য করছে ইদানিং তার অতি ক্ষুদ্র কারণেও ভয়ঙ্কর রাগ উঠে যাচ্ছে। উষা গেটের বাহিরে চলে এসেছে। একটু সামনে এগিয়ে দাঁড়িয়েছে রিক্সার জন্য। হাত ঘড়িতে টাইম দেখে নিল 9টা বেজে 40 মিনিট। সাগর গাড়ি স্টার্ট দিল। উষার সামনে এসে গাড়ি থামায়। ঝটপট সামনের সিটে এসে বস। উষা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, নড়ছেও না। তা দেখে সাগর আবারও বিরক্তি নিয়ে বলল, কথা কানে যায় না, তাড়াতাড়ি গাড়িতে উঠে বস। আপনি যান, আমি একাই চলে যেতে পারবো। বলেই হাঁটা শুরু করলো উষা। সাগর দাঁতে দাঁত চেপে সব সহ্য করছে। কখন সে মাথায় তুলে আছাড় মারে সেও নেই। গাড়ির স্পিড কমিয়ে উষার পিছু পিছু গেল। আমার মেজাজ খারাপ করিস না, এর ফল কিন্তু ভালো হবে না, দ্রুত উঠে বস। উষা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। এ পর্যন্ত আপনি এমন কিছু করেছেন যেটার ফল ভালো কিছু হয়েছে? সাগর হতভম্ব হয়ে গেল। এই মেয়ে আজকে শুরু করেছে কি? সাহস এত বেড়ে গেছে যে জানের মায়াও নেই। খুব উড়াউড়ি চলছে তো, অনেক সাহস বেড়ে গিয়েছে, জানের মায়া হারিয়ে ফেলেছিস। বিষয়টা এমন জায়গায় নিয়ে যাচ্ছিস মনে হচ্ছে আমি তোকে চোখে হারাচ্ছি। আমাকে তোর পেছনে ঘুরানোর খুব শখ, তাই তো? শুনে রাখ, এটা কখনোই হবে না। আর না তোকে আমি কোনো গ্রহণ করব। আসার পরে এখন পর্যন্ত ডিভোর্সের কথা তুলিনি বলে ভাবিস না আমি তোর সাথে, মানে একটা বেঈমানের মেয়ের সাথে সংসার বাঁধার স্বপ্ন দেখছি। এসেছি তোর ডিভোর্স দিতে। শুধু তোর বড় আব্বুর রিকোয়েস্ট ছিল তোর এক্সাম শেষ হওয়ার আগ পর্যন্ত যেন এসব বিষয়টা না তুলি।
সাগর একটু থামলো, দম নিল বড় করে, আবার জানালা দিয়ে বাইরে তাকালো।